সম্প্রতি একটা আলোচিত ঘটনা হচ্ছে গুলশানের চাঁদাবাজির কাণ্ড, যেখানে আপনারা দেখেছেন বেশ 10 দিন আগে জানে আলম অপু নামে একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু এই ঘটনা, একই ঘটনা দিনের পর দিন নানান মোড়কে কিন্তু সামনে আনা হচ্ছে। তো আমরা যদি এই ঘটনার একদম শুরু থেকে একটু জানার চেষ্টা করি, আপনারা জানেন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ, সে নিজেকে নানান পরিচয়ে নানান নেতার সঙ্গে আহ, ছবি তোলার মাধ্যমে তার সার্কেল বড় করতে থাকে। এরপর যখন তার মোটামুটি একটা পরিচিতি হয়ে যায়, তখন সেই পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে একটা মিটিংকে সে দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিল। এই পরিচয় ব্যবহার করে সে কিন্তু অনেক জায়গায় চাঁদাবাজি করে আসছে, এবং আমরা দেখেছি সে বিভিন্ন সময় তার সহযোদ্ধাদের এভাবে বিপদে ফেলে আসছে। যেমন ধরেন কোনো এক আওয়ামী লীগের বাসায় সে রেড দিবে, কিন্তু সে সেখানে তার সহযোদ্ধাদের কখনোই তার প্রকৃত পরিকল্পনা বলে না। সে তার সহযোদ্ধাদেরকে বলে থাকে যে আমরা জাস্ট রেড দিতে যাব। এমনই একটা ঘটনা ঘটেছিল 17ই জুলাই। 17ই জুলাই রাত, যেটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে এর উদযাপনের ঠিক আগের দিন। এদিন রাতে রিয়াদ, জানে আলম অপু সহ বেশ কয়েকজন অফিসিয়ালি পুলিশের সঙ্গেই কিন্তু শাম্মী আহমেদের বাসায় রেড দিতে গিয়েছিল, এবং তারা কিন্তু সেখানে সব কাজকর্ম যা করেছিল, পুলিশের কাছে সে অফিসিয়াল রেকর্ডগুলো রয়েছে। এগুলো নিয়ে কিন্তু পুলিশ কোনো কথা বলে নাই, বা মিডিয়া কিন্তু এই বিষয়টাকে ফোকাস করে নাই। কিন্তু মিডিয়া যেটা ফোকাস করছে সেটা হচ্ছে তারা যখন পরবর্তীতে পুলিশ ব্যতীত ওই বাসায় যায়, তাদেরকে শাম্মী আহমেদের হাজবেন্ড যে সে কিন্তু তাদেরকে শেল্টার দেওয়ার জন্য টাকা হাতে ধরিয়ে দেয়। তো আপনারা জেনে থাকবেন যে বিগত 10 দিন বা 15 দিনে অনেকগুলো চাঁদাবাজি, অনেকগুলো হত্যাকাণ্ড, অনেকগুলো ধর্ষণ কাণ্ড ঘটে গেছে, কিন্তু এই সকল বিষয় নিয়ে মিডিয়ায় কিন্তু কোনো রেসপন্স ওইভাবে দেখা যায় না, যতটা না রেসপন্স আমরা এই ইস্যুতে দেখতে পাচ্ছি। তবে আপনি যদি হিস্ট্রিটা দেখেন, যে এনসিপি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠার পর থেকে বিগত 5 মাসে এই দুই দলের, যদি আমি কম্বাইন্ড হিসাবে বলি, তাদের চাঁদাবাজির হিসাব হয়তোবা 3 থেকে 4টা হবে। তো এই 3-4টা ঘটনা, বিশেষ করে গুলশানে চাঁদাবাজির ঘটনাকেই বেশি বেশি ফোকাস করা হচ্ছে। এই একই ঘটনাকে দিনের পর দিন নানা আঙ্গিকে কিন্তু নানান মোড়কে মিডিয়ার সামনে এবং জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে। 28 ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম নিয়ে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ সে নাহিদ ইসলাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তো সেই যোগাযোগ করার চেষ্টাটা সে আমার মাধ্যমে করেছিল। আমি যদি পার্সোনালি বলি, আমার একজন উপদেষ্টার সঙ্গে কথা বলতে হলে আরেকজনের মাধ্যমে কথা বলতে হয়। সেই হিসাবে রিয়াদের সম্পর্ক একজন উপদেষ্টার সঙ্গে থার্ড লেয়ারের। আপনারা বুঝে থাকবেন যে একজন থার্ড লেয়ারের ম্যান দিয়ে একজন উপদেষ্টা কখনোই তার কোনো অপকর্ম হোক বা সুকর্ম হোক এগুলো চালাবেন না। আর জানে আলম অপুর ব্যাপারে বলবো, আসিফ ভাই ইতিমধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে 5 আগস্টের পর তার সঙ্গে জানে আলম অপুর কোনো ওয়ান টু ওয়ান কোনো কথাবার্তা হয় নাই। ইভেন আপনারা গত রাতে এই বিষয়েও জানতে পেরেছেন যে নাইম আলউদ্দিন, ফারদিন হাসান, অন্তন সহ অনেকেই এমন স্টেটমেন্ট দিয়েছে। যেহেতু আমরা ঢাকাতে ঈদ করছিলাম, তো সেইখানে কিন্তু জানে আলম অপু তাকে ঢোকার অ্যাক্সেস ছিল না। তো যার আসিফ ভাইয়ের বাসায় ঢোকার অ্যাক্সেসই নাই, আর সেই ব্যক্তি কিভাবে আসিফ মাহমুদের হয়ে চাঁদাবাজি করতে পারে? এখন আপনারা দেখেছেন যে হোটেল ওয়েস্টিনের নিচে জানে আলম অপু একজন মোটরসাইকেল রাইডারকে সম্বোধন করে বলছে যে তিনি আসিফ মাহমুদ ছিলেন, এবং তার সঙ্গে ডিরেক্টলি তার যোগাযোগ হয়। বাস্তবিকভাবে যেটা দেখছি আর কি, যে ওইভাবে কোনো যোগাযোগ বা অ্যাক্সেস তার ছিল না। তো দুইটা বিষয় কিন্তু সাংঘর্ষিক হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে সে এই বিষয়ে তাকে তার নিজের পিঠ বাঁচানোর জন্যই আর কি একজন উপদেষ্টাকে এই ঘটনায় সম্পৃক্ত করে দাঁড় আনার চেষ্টা করছে। তার স্ত্রীর দাবি হচ্ছে এই ইশরাক হোসেনের নেতাকর্মী, তার সঙ্গে যারা থাকে তারা কিন্তু জোরপূর্বক তার থেকে একটা স্টেটমেন্ট নিয়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এই ঘটনার সঙ্গে জড়িত। আপনারা যদি বিগত দিনের ঘটনাগুলো একটু লক্ষ্য করেন, উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কিন্তু আমাদের ইশরাক হোসেন, তার কিন্তু একটা দ্বন্দ্ব হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী এই হিসাবে। এছাড়াও মুরাদনগরের একটা ঘটনা বা কাণ্ড ঘটেছিল, সেখানেও কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদকে ব্লেম করার চেষ্টা করা হচ্ছিল। বিষয়ে যদি দুইটা ঘটনা আমরা মেলানোর চেষ্টা করি, তো ইশরাক হোসেন যদি তাকে তুলে নিয়ে যায় বা তার সহকর্মীরা যদি তাকে তুলে নিয়ে যেয়ে থাকে, এই ক্লেমটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখান থেকে সহজেই বোঝা যায় যে একটা ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা থেকে হয়তো জানে আলম অপুর মুখ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম বের করার জন্য জোরপূর্বক চেষ্টা করা হয়েছে।